50তম বিসিএস লিখিত ইংরেজি প্রস্তুতি বা বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন এর প্রথম ক্লাস হচ্ছে আজকের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব দুইটি বিষয় নিয়ে, ট্রান্সলেশন অ্যান্ড ভোকাবুলারি। আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব একটু দেখে নেই। আমরা আলোচনা করব ট্রান্সলেশনের কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো, আমরা এই অনুবাদগুলো প্র্যাকটিস করব, তারপর আমরা এভাবে টপিক বেসড কিছু ওয়ার্ড ফ্রেজ আমরা শিখব। তো প্রশ্ন হলো আজকের ক্লাস অনুবাদ দিয়ে শুরু কেন, তাই না? আচ্ছা জিনিস খেয়াল করেন যে আপনাদের পেপার 1 মানে ফার্স্ট পেপারে কি কি থাকবে? রিডিং কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কি করতে হবে? থিমেটিক কোয়েশ্চেন্স এর উত্তর করতে হবে। তো ওগুলো কি প্যাসেজ থেকে হুবহু লিখবেন না, প্যারাফ্রেজিং করবেন। প্যারাফ্রেজিং কি বুঝেন তো? মানে প্যাসেজের একটা সেন্টেন্স নিলেও আপনাকে সেটা নিজের মতো করে মডিফাই করতে হবে। সোজা কথায় আপনার যদি অনুবাদের দক্ষতা থাকে তাহলে আপনি একটা প্রশ্নের উত্তর নিজের মতো করে বানাই লিখতে পারবেন ইংলিশে, যদি আপনার ট্রান্সলেশন স্কিল থাকে। এবার আসেন কি সামারি লিখতে হবে একটা, না? সামারি পুরো প্যাসেজটা পড়ে আপনি কি বুঝলেন সেটাকে 100 শব্দের মধ্যে নিজের মতো করে লিখবেন। আপনাকে বাংলায় লিখতে বললে আপনি বাংলায় পারবেন, ইংলিশে লিখতে বললে চ্যালেঞ্জ কোথায়? অনুবাদের দক্ষতার অভাব। সুতরাং এখানেও ট্রান্সলেশন স্কিল লাগবে। এবার আসেন আপনার এসে লেটার টু এডিটর, সম্পাদকের কাছে চিঠি লিখবেন, এটাও তো আপনাকে বানিয়ে লিখতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং মানে আপনার ট্রান্সলেশন স্কিল লাগবে, খেয়াল করে যান। এবার আসেন এসে, 50 মার্কস। মুখস্থ করবেন? মনে হয় না, বানাই লিখবেন। বানাই লিখবেন কিভাবে? বানানোর দক্ষতা কি আকাশ থেকে পড়বে? না, আপনার অনুবাদের দক্ষতা থেকে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আসবে, মানে এটাও অনুবাদ। আবার সরাসরি অনুবাদে তো আছে 25, 25, 50। তাহলে এসেতে 50, অনুবাদে সরাসরি 50, লেটার টু এডিটরে 20, সামারি 20, আর থিমেটিক কোশ্চেন্স হলো 30। কত হলো ভাই? 100, 100, 40, 30, 70, মানে 170 নম্বরই নির্ভর করতেছে আপনার ট্রান্সলেশন তথা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপর। মাত্র 30 মার্কস থাকে গ্রামার পার্টে, যেটা কেউ অনুবাদে দক্ষ না হলেও সলভ করতে পারে। কিন্তু আপনার 170 মার্কস হচ্ছে নির্ভর করে আপনার অনুবাদের দক্ষতা কেমন, আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কেমন তার উপর। তার মানে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে কোথায়? ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, ট্রান্সলেশনে। এখানে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে। তো এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসটাই আমরা শুরু করতেছি ট্রান্সলেশন বা অনুবাদ দিয়ে, যে আমরা একটু দেখব কোনো রুলস ছাড়াও অনুবাদ করা যায় কি না, একটু চেষ্টা করে দেখি। এক গাদা রুলস ছাড়াও মাত্র একটা নিয়ম দিয়েই ট্রান্সলেশন করা সম্ভব, সেটি হলো আপনি যা জানেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই থিমটুকু দিয়ে আপনি যে কোনো জটিল কঠিন বাক্যকে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে পারেন। তার প্রমাণ আমি এখনই আজকের এই আলোচনায় দিব। এখানে একটা বাক্য আছে, লেখা আছে কি? গণতন্ত্রের অনুশীলন সকল শ্রেণীর মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। যেমনটা অ্যারিস্টটল বলেছেন, মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক এবং রাজনৈতিক জীব যারা সমাজে বসবাস করে এবং রাষ্ট্রের সাথে সরাসরি যুক্ত থাকে। একটা লং সেন্টেন্স। এই ধরনের লং সেন্টেন্সকে ট্রান্সলেট করতে গেলে আপনাকে সবার আগে যে কাজটা করতে হবে, এই বাক্যটাকে শর্ট করতে হবে, মানে ভেঙে ভেঙে নিতে হবে, টুকরো টুকরো করতে হবে, সেকশন দিয়ে নিতে হবে। তো কোথায় আমরা দিব সেকশন? আমি সবসময় একটা স্লোগান বলি, বাক্যের যেখানে আমরা পাবো কনজাংশন সেখানে আমরা একটা সেকশন দিব, মানে একটা কোপ দিব, বাক্যটাকে আমরা ভেঙে নিব। তাহলে যেখানে যেখানে আমরা কনজাংশন পাবো সেখানে আমরা বাক্যটাকে সেকশন দিয়ে নিব। তো খোঁজা যাক কনজাংশন কোথায়। আচ্ছা, তাহলে গণতন্ত্রের অনুশীলন সকল শ্রেণীর মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে, এই যে যেমনটা, এটা একটা কনজাংশন। অ্যারিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক এবং রাজনৈতিক জীব যারাও একটা কনজাংশন। এখন বলতে পারেন এবংও তো কনজাংশন। আমরা সেই কনজাংশনটা নিব যেখানে একটা পরিপূর্ণ বাক্যাংশ আছে। এখানে এবং এর পরে কিন্তু জাস্ট একটা ফ্রেজ আছে, কোনো পরিপূর্ণ ক্লোজ নাই, এই জন্য আমরা ওইটাকে কনজাংশন হিসেবে এখানে কাউন্ট করলাম না। আচ্ছা, যারা সমাজে বসবাস করে, আমরা এই এবংটাকে নিব, কারণ এবং এর পরে আরেকটা পার্ট আছে, রাষ্ট্রের সাথে সরাসরি যুক্ত থাকে। তার মানে এই বাক্যটাকে আমরা কয়টা টুকরো করলাম বলেন? 1,
2 3 4 চারটা টুকরো করেছি। এবার আপনি ঠান্ডা মাথায় একটা একটা করে পাঠ অনুবাদ করেন। এই ধৈর্যটুকু আপনার লাগবে। এই জন্য সবসময় বলি আমি যে রিটেন পরীক্ষা দেওয়ার সবচেয়ে বড় যোগ্যতা হলো আপনার ধৈর্য আছে কিনা। তাহলে আমরা প্রথম পার্টে যাব। আমরা এখন এই পার্টগুলোর দিকে একদম তাকাবোই না। প্রথমে কি আছে? গণতন্ত্রের অনুশীলন সকল শ্রেণীর মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। সবার আগে আপনি সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করবেন। মানে কোনো পার্ট বা কোনো ক্লোজ বা কোনো সেন্টেন্সকে যখন অনুবাদ করতে যাবেন সবার আগে তার ভার্ব খুঁজে বের করবেন। এখানে আমার ভার্বটা হলো অনুপ্রাণিত করে। এবার ছোট্ট করে আপনি ভার্বটাকে প্রশ্ন করেন যে কাকে অনুপ্রাণিত করে। কাকে অনুপ্রাণিত করে? উত্তর হলো সকল শ্রেণীর মানুষকে। একটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা হলো বাক্যের কি? অবজেক্ট। তাহলে কি বলেছি? একটা ভার্বকে আমি যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে যা পাই সেটা হলো বাক্যের কি? অবজেক্ট। আর একটা ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা হলো বাক্যের কি? সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টও পেলাম, সরি অবজেক্টও পেলাম, সাবজেক্টও পেলাম, মানে উপায়টা পেলাম। তাহলে ভার্বকে প্রশ্ন করলাম কাকে অনুপ্রাণিত করে, উত্তর হলো সকল শ্রেণীর মানুষকে, তার মানে এটা অবজেক্ট। ওকে, এখন প্রশ্ন আসেন কে অনুপ্রাণিত করে? সকল শ্রেণীর মানুষকে কে অনুপ্রাণিত করে? উত্তর হলো গণতন্ত্রের অনুশীলন, তার মানে এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। লক্ষ্য করবেন আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। প্রশ্ন হলো বাকিটা কি? বাকিটা নিয়ে আপনার এখন কোনো চিন্তা বা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আপনার কাজ হলো আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে বসানো, পরেরটা আমরা পরে দেখব। তাহলে আমার সাবজেক্ট গণতন্ত্রের অনুশীলন। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দুইটা শব্দ মিলে একটা সাবজেক্ট। তো মনে রাখবেন যখন কয়েকটা শব্দ মিলে একটা বাক্যের সাবজেক্ট হবে, কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট হবে, কয়েকটা শব্দ মিলে যখন বাক্যের একটা পার্ট হবে সেটা একটা ফ্রেজ। কি বলেছি? যখন কয়েকটি শব্দ একত্রিত হয়ে সেন্টেন্সের কোনো একটা অংশ হবে সেটা একটা ফ্রেজ। আর এই ধরনের বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে গণতন্ত্রের অনুশীলন, আমি এটাকে অনুবাদ করব বাট পেছন দিক থেকে। মানে আমার ইংলিশটা হবে এরকম যে দা অনুশীলন অব গণতন্ত্র, পেছন দিক থেকে আসতে হবে। আচ্ছা, তাহলে অনুশীলনের ইংলিশ কি? এক্সারসাইজ বা প্র্যাকটিস। তাহলে আমি এখানে লিখলাম যে প্র্যাকটিস, প্র্যাকটিস। এবার এই অনুশীলনের আগে ছোট র আছে না, এই র এর ইংলিশ হচ্ছে কি? অব, প্র্যাকটিস অব। এবার গণতন্ত্রের ইংলিশ কি? সবাই জানেন, ডেমোক্রেসি, ডেমোক্রেসি। এখন যেহেতু কার অনুশীলন সেটা সুস্পষ্ট করে বলেছে, তাই প্র্যাকটিসের সামনে আমরা দা দিব, দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি। আজ আমি আপনাদেরকে দেখাতে চাই আপনার ভান্ডারে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো কিছু অনুবাদ করতে পারবেন। জি না, আপনি যদি মনে করেন যে শুধু কঠিন কঠিন শব্দ দিলেই আমি অনেক মার্কস পাবো, আপনার এই ধারণা ভুল। আপনার অনুবাদটা হতে হবে ভাবানুবাদ, থিমটাকে ফুটিয়ে তুলতে হবে। আপনার ভান্ডারে যে কয়টা ওয়ার্ড আছে আপনি সেটা দিয়েই করতে পারেন। আমি বলছি না যে আপনি ওয়ার্ড শিখবেন না, আমি বলতে চাচ্ছি আপনার ভান্ডারে যা আছে আপনি তাই দিয়েই প্রয়োজন মেটাতে পারবেন। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি। এবার আসি আমার ভার্ব। ভার্ব কোনটা? ভার্ব হলো অনুপ্রাণিত করে। তো অনুপ্রাণিত করার ইংলিশ কি? ইন্সপায়ার, এনকারেজ, এই তো না? এটুকু আশা করি আপনারা জানেন। তো যা জানেন তাই লিখবেন। তো আমি লিখলাম এনকারেজ, COURAGE। ওকে, এনকারেজ। আপনি যদি মনে করেন যে না আমি এনকারেজ না আমি ইন্সপায়ার লিখবো, ফাইন, আপনি লিখতে পারেন ইন্সপায়ার। অর্থাৎ অনুপ্রাণিত করে এমন একটা ওয়ার্ড আমরা লিখলেই হয়। তো আমি লিখলাম ইন্সপায়ার্স। এর যুক্ত করলাম কেন? কারণ এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, বুঝেন নাই কেমনে? সাবজেক্ট যত বড়ই হোক না কেন আপনি প্রথম নাউনটাকে চিন্তা করে ভার্ব বসাবেন। আর প্রথম নাউনটাকে প্র্যাকটিস, প্র্যাকটিস যেহেতু সিঙ্গুলার তাহলে আমার ভার্বের সাথে এর যুক্ত হবে ইন্সপায়ার্স, অনুপ্রাণিত করে। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। নাও আই নিড দ্য অবজেক্ট। অবজেক্ট কোনটা? কাকে অনুপ্রাণিত করে? সকল শ্রেণীর মানুষকে। তো আমি এখানে লিখে দিলাম যে অল ক্লাস পিপল বা অল ক্লাসেস অফ পিপল। যদি আপনি এখানে ক্লাসেস দিতে চান তাহলে মাঝখানে আপনাকে অফ বসাতে হবে, অল ক্লাস পিপল। আর এখন আমি ক্লাসেস কেন লিখিনি? কারণ পিপল শব্দটা হলো নাউন, আর নাউনের পূর্বে যে বসে সে অ্যাডজেক্টিভের কাজ করে। দ্যাট মিনস এইখানে ক্লাস শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আর যখন কেউ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্লুরাল করা যায় না। এই জন্য অল থাকা সত্ত্বেও এখানে ক্লাসেস আমরা লিখিনি, তার মানে অল ক্লাস পিপল।
তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, ভার্ব ইন্সপায়ার্স, অবজেক্ট হচ্ছে অল ক্লাস পিপল। তার মানে গণতন্ত্রের অনুশীলন সকল শ্রেণীর মানুষকে অনুপ্রাণিত করে। ওকে, তাহলে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ। মনে রাখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর বাক্যের বাকি যা কিছু থাকে তাকে অনুবাদ করবেন পেছন দিক থেকে। কি বলেছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর অবশিষ্ট যে অংশটুকু থাকে তাকে অনুবাদ করবেন পেছন দিক থেকে। ওই অবশিষ্ট অংশটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার নাকি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম নাকি অ্যাডভার্ব অফ রিজন, এইসব ভাবতে গিয়ে চিন্তায় দুশ্চিন্তায় পড়ার দরকার নেই। ওটার নাম জাহান্নাম হোক, আপনার কাজ এটা ফলো করা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যা আছে তাকে পেছন থেকে অনুবাদ করবেন। হ্যাঁ, ওর নাম কি জানতে পারলে ভালো, আপনি না জানলেও অনুবাদ করতে পারবেন, এটা বোঝানোর জন্য আজকের ক্লাসের আয়োজন করেছি। ওকে ফাইন, তাহলে সাবজেক্ট নিলাম গণতন্ত্রের অনুশীলন মানে দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, ভার্ব অনুপ্রাণিত করে, ইন্সপায়ার্স কাকে অনুপ্রাণিত করে? সকল শ্রেণীর মানুষকে, অল ক্লাস পিপল। এবার বাকি অংশটুকু পেছন থেকে অনুবাদ করবেন। ফাইন, তো পেছন থেকে আসেন অংশগ্রহণ করতে। এই যে তে, যখন দেখবেন এরকম ক্রিয়ার শেষে তে বিভক্তি থাকে, মনে রাখবেন ক্রিয়ার সাথে তে মানে আপনাকে লিখতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বলেছি? যখন ক্রিয়ার শেষে তে বিভক্তি থাকে তখন হবে টু এর পরে ভার্বের কি? বেস ফর্ম। ওকে, যদি তাই হয় তাহলে এখানে আসেন অংশগ্রহণ করতে তে, এই তের জন্য আমি লিখলাম টু। এবার অংশগ্রহণ করার ইংলিশ কি? জয়েন, তারপর পার্টিসিপেট, তারপর টেক পার্ট, মানে অংশগ্রহণ করা হলেই হলো। তাহলে আমি লিখলাম টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে। ওকে, এবার আসেন কোথায় অংশগ্রহণ করবে? রাজনীতিতে। আচ্ছা, তাহলে আমি লিখলাম ইন পলিটিক্স, ইন পলিটিক্স। তাহলে আমার প্রথম ক্লোজটা হলো কি? দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি ইন্সপায়ার্স অল ক্লাস পিপল টু পার্টিসিপেট ইন পলিটিক্স। দেখেন আমাদের এই প্রথম ক্লোজটুকু হয়ে গেল। আমি এটাকে কলম দিয়ে কি করলাম? কেটে দিলাম। এটুকুর কাজ শেষ। একটা একটা করে পার্টে আসেন। এখন আমরা অনুবাদ করবো এইটুকু, যেমনটা অ্যারিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক এবং রাজনৈতিক জীব। আমরা আগে এতটুকু অনুবাদ করব, পরেরটা পরে দেখব। এবার আসলে যেমনটা, যেমনটা ভাই টাটাকে বাদ দেন না, তাকে বাদ দিলে কি হয়? যেমন মানে অ্যাজ, অ্যাজ হচ্ছে যেমন। আচ্ছা, যেমন কি বলছে? অ্যারিস্টটল বলেছেন। ওকে, আমি আগে এইটুকু লিখে নেই যে অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল বলেছেন। তাহলে আমি দিলাম যে অ্যারিস্টটল হ্যাঁ বলেছেন, সেইড, বা আপনি হ্যাজ সেইডও লিখতে পারেন, কারণ বিখ্যাত মনীষীরা কিছু বলে গেলে অতীতে বললেও সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে নিতে পারি। আচ্ছা, কি বলে গেছেন? ইনভার্টেড কমার মধ্যে শুরু হলো, তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে শুরু করব। তো উনি কি বলছেন আমরা একটু দেখি। উনি বলছে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক এবং রাজনৈতিক জীব। তাহলে এই অংশটুকুর সাবজেক্ট কে? প্রশ্ন করেন কে সামাজিক জীব? উত্তর হচ্ছে মানুষ। তার মানে মানুষ এখানে বাক্যের সাবজেক্ট। তো আমি মানুষের জন্য কি লিখব? কি লিখব? মানুষের জন্য ম্যান। ওকে, দিলাম ম্যান। এবার ভার্ব এখানে নেই। আমি যদি বলি আমি তোমার ভাই, এই বাক্যে কিন্তু ভার্ব নেই। যখন দেখবেন বাক্যে কোনো ভার্ব নেই তখন আপনি বি ভার্ব ধরে নেবেন। আমি তোমার ভাই মানে কি? আমি হই তোমার ভাই, আই এম ইউর ব্রাদার। তো এখানে বলছে মানুষ সামাজিক জীব, তার মানে মানুষ হয় সামাজিক জীব। তাহলে এখানে একটা ভার্ব ধরলাম ইজ, ম্যান ইজ, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন প্রশ্ন হলো মানুষ কি? এটা আপনাকে বের করতে হবে। মানুষ কি? উত্তর হলো সামাজিক এবং রাজনৈতিক জীব। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে মানুষ, ভার্ব হলো ইজ, আর ভার্বের পরবর্তী অংশটুকু হবে সামাজিক এবং রাজনৈতিক জীব। এইটুকু আমি লিখব। তো সামাজিকের ইংলিশ কি সবাই জানেন? সোশ্যাল। তো আমি দিলাম সোশ্যাল। অ্যান্ড রাজনৈতিকের জন্য কি হবে? পলিটিক্যাল। এবার জীবের জন্য আমরা এখানে অ্যানিমাল লিখব। এখানে অ্যানিমাল টার্মটাই ব্যবহার করা হয়েছে। তো হয়ে গেল। তো এখানে কি বলছে? প্রকৃতিগতভাবে মানে কি? যাকে আমরা বলি বাই নেচার। তাহলে আমি এই বাই নেচারটা এখানে রাখতে পারি। হ্যাঁ, আপনি চাইলে শেষেও লিখতে পারেন, তবে এখানে দিলে খারাপ কি? ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, এটা এল হবে, পলিটিক্যাল অ্যানিমাল। তাহলে পলিটিক্যাল অ্যানিমাল। ওনার কথা কি এখনো শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি, এটা কমা চিহ্ন আছে, তো আমরাও কমা দিলাম। তো এখন কি বলছে? যারা সমাজে বসবাস করে। এখানে এবার আসেন ভার্ব কোনটা? বসবাস করে।
কে বসবাস করে? যারা। তার মানে এই যারাটাই এখানে বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হলো বসবাস করে। তার মানে এইটুকুর মধ্যে সাবজেক্ট যারা আর ভার্ব হলো বসবাস করে। তো যারার ইংলিশ কি? হু। তো আমি দিলাম হু, যারা। আর বসবাস করে কি? লিভ, বসবাস করে। আচ্ছা, কোথায় বসবাস করে? সমাজে। তাহলে আমি এখানে লিভ এস দিলাম না, এই জন্য দিলাম না, এখানে যারাকে প্লুরাল হিসেবে ব্যবহার করছি, আমি হু লিভ। আচ্ছা, কোথায় বসবাস করে? সমাজে। তাহলে আমি দিলাম ইন সোসাইটি, সমাজে বসবাস করে। এই পার্টটুকু আমার নেওয়া শেষ। এখন বলছে কি? এবং, অ্যান্ড। এখন আমার কাজ হলো এবং এর পরেরটুকু অনুবাদ করা। এবং এর পরে কি বলছে? রাষ্ট্রের সাথে সরাসরি যুক্ত থাকে। তাহলে এখানে ভার্ব কোনটা? সাবজেক্ট তো ওই যে মানুষই, তাহলে আর সাবজেক্ট নিব না, জাস্ট ভার্ব নিব। ভার্ব কোনটা? ভার্ব হলো থাকে। তো থাকার ইংলিশ কি? রিমেইন। সো আমি দিলাম রিমেইন। আচ্ছা, থাকে। কিভাবে থাকে? আচ্ছা, সরাসরি যুক্ত থাকে। আচ্ছা, তাহলে সরাসরি ইংলিশ কি? ডিরেক্টলি। আর যুক্তর ইংলিশ কি? কানেক্টেড। কানেক্টেড। কার সাথে যুক্ত থাকে? রাষ্ট্রের সাথে। কানেক্টের পরে টু দিলে ভালো হয়, টু দ্য স্টেট। তার বক্তব্য শেষ, ইনভার্টেড কমা শেষ করে দিলাম। তো আবার পুরো সেন্টেন্সটা কি হলো? The practice of democracy inspires all class people to participate in politics. As Aristotle said, man is by nature social and political animal who live in society and remain directly connected to the state. তবে গ্রামারের দিকে আপনাকে নজর দিতে হবে। এবার আসেন, এখানে গ্রামাটিক্যাল কিছু কারেকশন আমি করে দিই। হ্যাঁ, গ্রামারের কারেকশন আছে, মানে অনুবাদটা বোঝানোর সুবিধার্থে আপনাদের এতটুকু বুঝতে দেয়নি। এবার লক্ষ্য করেন, এই যে আমরা রিলেটিভ প্রোনাউন নিলাম, হু, কোথায় গেল? হু। এই হু বলতে আমরা কাকে মিন করছি? ম্যানকে মিন করছি, তাই না? আচ্ছা, তো আপনারা জানেন যখন ম্যান দ্বারা মানুষ জাতিকে বুঝায় তখন ম্যান কিন্তু সিঙ্গুলারই হয়, ম্যানই থাকে, এটাকে আমরা মেন করি না বা সামনে দিয়েও বসে না। তাহলে এই হু দ্বারা কিন্তু ম্যানকে মিন করছে, তার মানে হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ম্যান। তাহলে ম্যান যদি সিঙ্গুলার হয়, তার কারণে যদি ভার্বও সিঙ্গুলার হয়, তাহলে হুটাও সিঙ্গুলার, কারণ হু তো ম্যানকে মিন করেই বসাইছি। তাহলে হু যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমার এখানে ভার্বের সাথে এস যুক্ত হবে, লিভস। এখানে আমার রিমেইনের সাথে এস যুক্ত হবে, রিমেইনস। মানে রাইটিংটার জন্য গ্রামার লাগবে, ভোকাবুলারি লাগবে, আর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার লাগবে। এখন আপনার একটা পরিপূর্ণ বাক্য হয়েছে, দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি ইন্সপায়ার্স অল ক্লাস পিপল টু পার্টিসিপেট ইন পলিটিক্স অ্যাজ অ্যারিস্টটল সেড, ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল হু লিভস ইন সোসাইটি অ্যান্ড রিমেইনস ডিরেক্টলি কানেক্টেড টু দ্য স্টেট। পরের বাক্যে কি বলছে? তবে একটি প্রশ্নের উদয় হয়েছে। কি প্রশ্ন? গণতন্ত্রকে কি গলা টিপে হত্যা করা হচ্ছে? আচ্ছা, তাহলে তবে একটি প্রশ্নের উদয় হয়েছে, এটুকু চিন্তা করেন। এই যে ক্রিয়ার শেষে যখন আসি কিংবা আসো কিংবা আসে বা আসেন থাকে, সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার মানে যেখানে সাবজেক্টের পরে আমরা কি নেই? হ্যাভ বা হ্যাজ নেই, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। তো এখানে বলছে তবে একটি প্রশ্নের উদয় হয়েছে, হইয়াছে সাধু ভাষায়, চলিতরূপ উদয় হয়েছে। তাহলে এই তবের ইংলিশ কি? তবের ইংলিশ কি? বাট, তাই না? বাট। কিন্তু আপনি এখানে বাট লিখবেন না। কেন লিখবেন না? কেন লিখবো না? যখন আপনি দুইটা ক্লোজকে কানেক্ট করবেন, মাঝখানে বাট ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি একটা বাক্য শুরু করেন তবে বা কিন্তু দ্বারা, সেই ক্ষেত্রে বাট না লিখে চেষ্টা করেন হাউ এভার লিখার। হাউ এভার, তাহলে বাক্যের শুরুতে তবে কিন্তু আসলে বাটের পরিবর্তে আমরা চেষ্টা করব হাউ এভার। তাহলে বাট লিখে কি ভুল? একদমই বলি নেই ভুল। কিছু ওয়ার্ড আছে যেগুলো ফর্মালি ব্যবহার হয়, তার একটা হচ্ছে হাউ এভার। তাহলে আমরা এখানে তবে না লিখে লিখব, মানে বাট না লিখে লিখব হাউ এভার। আচ্ছা, এখানে বলছে একটি প্রশ্নের উদয় হয়েছে। কার উদয় হয়েছে? একটা প্রশ্ন, তার মানে একটা প্রশ্ন উদিত হয়েছে। আচ্ছা, তাহলে আর কোয়েশ্চেন, একটা প্রশ্ন, হ্যাজ
ওই যে বললাম ক্রিয়ার শেষে যখন আসি, আসো, আসে থাকবে বুঝে নেবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ নিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিব, সেজন্য আমি এখানে হ্যাজ দিলাম। এবার অ্যারাইজ মানে উদিত হওয়া, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, তাহলে আমি লিখলাম অ্যারাইজেন। একটা প্রশ্ন উদিত হয়েছে। এবার আসেন সেই প্রশ্নটা কি? গণতন্ত্রকে কি গলা টিপে হত্যা করা হচ্ছে? প্রশ্নবোধক বাক্য। এখানে আপনার দুইটা জিনিস, এখানে আপনার তিনটা জিনিস নোট করার মতো। এক, করা হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান। দুইটা হলো এটা প্রশ্নবোধক, তার মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। আরেকটা বিষয় হলো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে, তার মানে বাই সামওয়ান। গণতন্ত্র কখনো নিজে নিজেকে হত্যা করবে না, তার মানে কাজটা কারো দ্বারা হচ্ছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তার মানে এই অংশটুকু অনুবাদ করার জন্য আপনাকে তিনটা জিনিস জানতে হবে। এক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে। দুই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করার মতো সক্ষমতা থাকতে হবে। তিন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেইটুকু ধারণা আপনার থাকতে হবে, তবে আপনি এই ক্ষুদ্র অংশটুকু অনুবাদ করতে পারবেন, তবেই পারবেন। তাহলে আপনি যদি জানেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা সাবজেক্টের পরে অ্যামিজার নেই, আর মূল ভার্বের সাথে কি নেই, আইএনজি নিয়ে অবজেক্ট নেই। আর যদি বাক্যটা প্যাসিভ ভয়েস হয় মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাট প্যাসিভ ভয়েস, তখন আমরা শুরু করি অবজেক্ট দ্বারা। আচ্ছা, তারপরে আমরা শুধু অ্যামিজার না, আমরা লিখি অ্যাম বিং অথবা ইজ বিং, কন্টিনিউয়াস হলে বিং যুক্ত হয়, অথবা আর বিং, তারপরে মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তো আপনাকে এই কাজটা এখানে করতে হবে প্যাসিভ, তার মানে আপনাকে একটা অবজেক্ট নিতে হবে। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট জানার জন্য ভার্বকে প্রশ্ন করেন, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তো আপনি যদি প্রশ্ন করেন কাকে হত্যা করা হচ্ছে, উত্তর হলো গণতন্ত্রকে। আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা মেলে তাই অবজেক্ট, তার মানে আমি আগে লিখবো কি ডেমোক্রেসি। সো আমি লিখে দিলাম ডেমোক্রেসি, ডেমোক্রেসি। আচ্ছা, এবার যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েস, তাহলে আমি লিখবো কি ইজ বিং, একটুকে বোঝেন। তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে গলা টিপে হত্যা করা। আচ্ছা, তাহলে সাধারণ হত্যা করা তো কিল, আর গলা টিপা বলতে আমরা লিখতে পারি স্ট্র্যাঙ্গল। তাহলে স্ট্র্যাঙ্গল বার্নটা কি হবে, STRANGLED, স্ট্র্যাঙ্গলড মানে শ্বাসরুদ্ধ করে গলা টিপে। এবার হত্যার জন্য আমি লিখলাম টু ডেথ, টু ডেথ, স্ট্র্যাঙ্গলের পরে টু হয়, তাহলে ডেমোক্রেসি ইজ বিং স্ট্র্যাঙ্গল টু ডেথ। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা তো প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভ। এখন আসেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি এটা হয়েছে? হয়নি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের জন্য করণীয় কি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের জন্য করণীয় হচ্ছে এই অক্সিলারি ভার্বটা এইখানে রাখা যাবে না, ওটাকে আনতে হবে সামনে, তাই না? তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? However, a question has arisen, কি কোশ্চেন? Is democracy being strangled to death? এবার যে বাক্যটা আছে এটাও কিন্তু মোটামুটি লং সেন্টেন্স, আর আমরা শুরু থেকে একটা কথা জানি, সেন্টেন্স যখন লং হয় তখন সেন্টেন্সের ক্লোজগুলোকে ভাগ ভাগ করে নিয়ে আমরা ধীরে ধীরে অনুবাদ করব, তাতে আমাদের সুবিধা হবে। এখানে বলা হয়েছে যদিও অনেক রাষ্ট্রবিজ্ঞানী এটিতে সরাসরি একমত হননি, তবুও তাদের অনেকেই মনে করেন যে গণতন্ত্রকে তার স্বমহিমায় পুনরুদ্ধার করা আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই বাক্যের মধ্যে আমাকে কনজাংশন খুঁজতে হবে, তার মানে উই আর লুকিং ফর কনজাংশনস। আচ্ছা, তাহলে এখানে একটা কনজাংশন হচ্ছে মাঝখানে আছে তবুও, আমরা এখানে একটা ব্রেক দিলাম। আচ্ছা, এই যে আছে যে, এখানে আমরা একটা ব্রেক দিলাম, তার মানে আমরা ধরে নিলাম যে এই বাক্যে ক্লোজ আছে তিনটা, তবুওর আগে একটা, পরে একটা, শেষে একটা, মোট তিনটা। তাহলে আমরা একটা একটা করে পার্ট অনুবাদ করি। আমাদের কাজ হলো প্রথমত এই অংশটুকুকে অনুবাদ করা, এটার বাইরে আমরা কল্পনা করব না। তো এখানে কি বলা আছে? যদিও। তো যদিওর জন্য আপনি দো বা দো লিখবেন, তো আমি এখানে লিখলাম দো, যদিও। এখন আমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে, তাই না? ভার্ব কোনটা? ভার্ব হলো একমত হননি। আচ্ছা, এখন ভার্বকে প্রশ্ন করেন কে বা কারা একমত হননি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়। কারা একমত হননি? উত্তর হলো অনেক রাষ্ট্রবিজ্ঞানী, তার মানে এটা আমার বাক্যের কি সাবজেক্ট।
ভাই সাবজেক্ট আর ভার্ব যদি পেয়ে যান, বাকিটা অবজেক্ট কি না এটা নিয়ে ভাবার দরকারই নেই, কারণ আপনার কাজ হলো সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি যেগুলো থাকে সেগুলোকে অনুবাদ করে ফেলা। সো ওর নাম অবজেক্ট হোক আর কমপ্লিমেন্ট হোক, পেইন নেওয়ার দরকার নেই তো। জীবন তত সুন্দর যত পেইন কম। তাহলে আমার সাবজেক্টকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, তো আমি কি লিখবো? মেনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাই না? রাজনৈতিক বিজ্ঞানী, দ্যাট মিনস রাষ্ট্রবিজ্ঞানী। আচ্ছা, এবার আমার ভার্ব কি? একমত হননি। কথাটা বোঝার চেষ্টা করেন, একমত হননি, তার মানে বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে না লিখলে ভালো হয়। আচ্ছা, আমি যদি এখানে হননি এটাকে হাবোধকে রূপান্তর করি তাহলে কি হবে? মানে একমত হয়েছে, তাহলে কি বলবেন? হননি, এটা তো না বোধক, তাহলে হাবোধক কি বলবেন? হাবোধক কিন্তু আপনি বলবেন হয়েছে, ঠিক কিনা? আমি যদি বলি যে আমি ভাত খাইনি, এটা না বোধক, হাবোধক কি বলবেন? আমি ভাত খেয়েছি, বলবেন কিনা? অবশ্যই বলবেন। তার মানে এখানে হননি এটা আমরা বুঝলাম যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে ভালো হয়। চাইলে পাস্ট ইনডেফিনিটও লিখতে পারেন, প্রেজেন্ট পারফেক্টে লিখলে ভালো হয়। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু না বোধক হবে। তাহলে আমি লিখবো দো মেনি পলিটিক্যাল সায়েন্টিস্টস, তাহলে এখানে আমি লিখবো হ্যাভ, কারণ প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ হবে। যারা এখনো প্রেজেন্ট পারফেক্ট বোঝেননি তারা আমার কথা আরেকবার মনোযোগ দিয়ে বোঝেন। একমত হননি, এই নাবোধক বাক্য দেখে আপনি অনুমান করতে পারতেছেন না কোন টেন্স। এমন যদি হয় তাহলে আপনি মনে মনে সেটাকে হাবোধক করবেন, করলে আপনি ধরতে পারবেন কোন টেন্স। একমত হননি আর হাবোধক কি? একমত হয়েছে, ঠিক কিনা? হয়েছে, তার মানে বুঝতেই পারছেন এটা প্রেজেন্ট পারফেক্ট, বা আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও লিখতে পারেন। তো আমি কেন লিখতে যাবো? আমার প্রেজেন্ট পারফেক্ট যদি হয় আমার ইনডেফিনিট লেখার কি দরকার? কথাটা কি ক্লিয়ার? তাহলে এরকম নাবোধক বাক্য দেখে যদি আমরা বুঝতে না পারি কোন টেন্স, তাহলে নাবোধকটাকে আমরা মনে মনে হাবোধক করব। তাহলে নাবোধক হওয়ার কারণে হ্যাভের সাথে আমরা নট দিলাম, প্রেজেন্ট পারফেক্ট নাবোধক, হ্যাভ নট। এবার একমত হওয়ার ইংলিশ কি? এগ্রি, তাহলে আমি লিখবো এগ্রিড। হ্যাঁ, আপনি হ্যাভ নট বাদ দিয়ে সরাসরি ডিসএগ্রিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে হ্যাভ নট এগ্রিড, একমত হননি। আচ্ছা, এবার আসেন কি বলছে? এটিতে একমত হননি, মানে সরাসরি এর সাথে, তাহলে উইথ দিস। এবার আসেন কি বলছে? যে সরাসরি, মানে ডিরেক্টলি। এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে ভার্বের পূর্বে রাখলেই ভালো হয়। তার মানে আমি এগ্রির সামনে ছোট্ট করে লিখে দিলাম ডিরেক্টলি। তাহলে আমার বাক্যটা কি হলো? ক্লোজটা কি হলো? দো মেনি পলিটিক্যাল সায়েন্টিস্ট হ্যাভ নট ডিরেক্টলি এগ্রিড উইথ দিস। যদিও অনেক রাষ্ট্রবিজ্ঞানী সরাসরি সাথে একমত হননি। এবার কমা চিহ্ন দিলাম। এবার আসেন তবুও, কি লিখবেন? বাট, কিন্তু না লেখা যাবে না। কেন? একবার দো অলদো ব্যবহার করলে মাঝখানে আর বাট লেখা উচিত না। কেন লিখবেন? দো দ্বারা একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, আপনি মাঝখানে আবার বাট দিবেন, বাট দিলে কি হবে? কম্পাউন্ড। তো ওই সেন্টেন্সের নাম কি দিবেন? কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই জন্য দো অলদো ব্যবহার করলে আর বাট ব্যবহার করা উচিত না, মনে রাখবেন। এবার কি বলছে? তাদের অনেকেই মনে করেন যে, তাহলে এখানে সাবজেক্ট কে? তাদের অনেকেই। আচ্ছা, দেখেন মেনি মানে কিন্তু অনেক, মেনি অফ দেম এর বাংলা হলো তাদের অনেকে। ওখানে এখানে কি বলছে? তাদের অনেকেই, অনেকেই, কতই না লোক, অনেকেই তো এসেছে, এরকম যখন বুঝাবে তখন ডাইরেক্ট মেনি না লিখে এ মেনি লিখবেন। আমেনি, আমেনি, আমেনি অফ দেম, তাদের অনেকেই। তাহলে কি বলছি? যখন সরাসরি অনেক তখন মেনি, আর যখন অনেকের সাথে একটা টার্ম থাকবে ই, তখন মেনি না লিখে লিখবো আমেনি, আমেনি অফ দেম, তাদের অনেকেই। এবার ভার্ব কি? মনে করেন। মনে করার ইংলিশ কি? থিঙ্ক। থিঙ্কের তো একটা জীবন আছে, ওটা কত লিখবেন আর? কনসিডার লিখেন।
মেনি অফ দেম কনসিডার। এবার কনজাংশনটা কি? যে মানে কি? দ্যাট। কি মনে করেন? তারা মনে করেন যে গণতন্ত্রকে তার স্বমহিমায় পুনরুদ্ধার করা আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। সহজ করে বুঝেন, গণতন্ত্রকে, মূল কথা হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আবশ্যকীয়। দাঁড়ানো শোয়ার কথা বাদ দেন, দাঁড়ানোর কোনো ইংলিশ আসবে? আসবে না। তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আবশ্যকীয়, এখানে ভার্ব কোনটা? পুনরুদ্ধার করা। ভার্বকে প্রশ্ন করেন কাকে পুনরুদ্ধার করতে হবে? উত্তর হলো গণতন্ত্রকে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে তার নাম কি? অবজেক্ট। তার মানে গণতন্ত্রকে হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন করেন তো কে পুনরুদ্ধার করবে? উত্তর আছে? কথা বলেন, উত্তর আছে? কে পুনরুদ্ধার করবে? নাই এখানে, তার মানে সাবজেক্ট নেই। তাহলে এটা কি? এটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, অ্যাক্টিভও করা যাবে আরো কিছু ওয়ার্ড যোগ করে, কিন্তু আপনি প্যাসিভ করতে পারেন। কারণ গণতন্ত্র আপনি পুনরুদ্ধার হবে না, কারো দ্বারা বা কোনো কিছুর প্রভাবে পুনরুদ্ধার হবে। এটা কি প্যাসিভ? প্যাসিভ ভয়েস করলে প্রথমে কি লাগে? অবজেক্ট লাগে। এখানে অবজেক্টকে গণতন্ত্র, তাহলে আমি লিখলাম ডেমোক্রেসি। এবার আমার ভার্ব দরকার। ভার্ব কোনটা? পুনরুদ্ধার করা আবশ্যকীয়। আচ্ছা, আবশ্যকীয় বুঝালে মডেল ভার্ব কোনটা নেই আমরা বলেন তো? কমেন্ট করেন। আবশ্যকীয়তা বুঝাতে কোনটা মডেল ভার্ব আমরা ইউজ করি? কমেন্ট করেন। আবশ্যকীয় বুঝাতে আমরা কোন মডেল ভার্বটা ইউজ করি? মাস্ট। তাহলে এখানে লিখব মাস্ট। যেহেতু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে যদি কোনো মডেল ভার্ব থাকে মডেলের সাথে বি যুক্ত হয়। অ্যাক্টিভে মডেল থাকলে প্যাসিভে মডেলের সাথে বি যুক্ত হয়। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মাস্ট বি, পুনরুদ্ধার করা ইংলিশ কি? রিস্টোর। তাহলে রিস্টোরের পাস্ট কি? পাস্ট পার্টিসিপল কি? রিস্টোরড। তাহলে ডেমোক্রেসি মাস্ট বি রিস্টোরড। আপনি এটা ভেবেও লিখতে পারেন ইট ইজ এসেনশিয়াল টু রিস্টোর ডেমোক্রেসি। অনেকভাবে লেখা যায়, কিন্তু মূল কথা হচ্ছে এটা প্যাসিভ, তাই আমি লিখলাম ডেমোক্রেসি মাস্ট বি রিস্টোরড। মূল কথা শেষ। এবার বাকি অংশটুকু আসেন তার স্বমহিমায়, মানে তার যেটা গ্লোরি আছে, পরিপূর্ণ, সেটাতে সাথে আমরা রিস্টোর করব। তাহলে আমি লিখে দিলাম টু ইটস, তার মানে ইহার ফুল গ্লোরি। আজ আমি সেগুলো ওয়ার্ডই লিখতেছি যেগুলো ওয়ার্ড আপনি জানেন খুব ইজিলি। আমি আপনাকে বোঝাতে চাই আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে লেখা সম্ভব। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? Though many political scientists have not directly agreed with this, many of them consider that democracy must be restored to its full glory. এইবারের বাক্যটা তুলনামূলক ছোট, কিন্তু তবু আপনাকে হিসাব নিকাশ করতে হবে। কি বলা আছে? 1893 সালে পূর্ণ ভোটাধিকারের ভিত্তিতে প্রথম গণতন্ত্র উন্মোচিত করা হয়েছিল নিউজিল্যান্ডে। এখানে মূল বাক্যাংশ কোনটা? মূল বাক্যাংশটা হলো, এই মূল বাক্যাংশ খোঁজার জন্য আপনাকে ভার্ব খুঁজতে হবে। ভার্ব কোনটা? উন্মোচিত করা হয়েছিল। এবার সুন্দর করে ভার্বকে প্রশ্ন করেন কাকে উন্মোচিত করা হয়েছিল? কাকে যেন? গণতন্ত্রকে। আচ্ছা, তাহলে গণতন্ত্রকে আমি যদি জানতে চাই যে কোন গণতন্ত্র, গণতন্ত্র কিন্তু অনেক ভাগ আছে। উত্তর হচ্ছে পূর্ণ ভোটাধিকারের ভিত্তিতে যে গণতন্ত্রটা, সেই গণতন্ত্রের কথা বলেছি। ও, তাহলে প্রথমে ভার্ব পেলাম উন্মোচিত করা হয়েছিল, ভার্বকে প্রশ্ন করলাম কাকে উন্মোচিত করা হয়েছিল? উত্তর হলো পূর্ণ ভোটাধিকারের ভিত্তিতে গণতন্ত্রকে। তা আমরা এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের কি? অবজেক্ট। তার মানে অবজেক্ট। এখন আমরা অবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার আমরা যদি সাবজেক্ট পাই, সাবজেক্ট, তাহলে আমার বাক্য পূর্ণাঙ্গ হয়। তো আপনি সাবজেক্ট জানার জন্য প্রশ্ন করেন কে উন্মোচিত করেছিল? উত্তর নাই, তার মানে সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট হিয়ার। বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েস, কারণ গণতন্ত্র একা একা উন্মোচিত হয়নি, প্যাসিভ।
এখানে একদিকে দেখেন উন্মোচিত করা হয়েছিল মানে পাস্ট টেন্স, আরেকদিকে কি পেসিভ ভয়েস, একদিকে পাস্ট অন্যদিকে পেসিভ, তার মানে আপনাকে পাস্ট টেন্সের পেসিভ ভয়েসের স্ট্রাকচার জানতে হবে, রাইট? তার মানে আপনাকে জানতে হবে পাস্ট টেন্সের পেসিভ মানে আগে অবজেক্ট দরকার, তারপর ওয়াজ বা ওয়্যার দরকার, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দরকার। এগুলো আমি শেখাবো, এখন ইনিশিয়ালি এটা বুঝে নেন। তাহলে আমার আগে অবজেক্ট নিতে হবে, যে অবজেক্ট তো পুরোটাই পূর্ণ ভোটাধিকারের ভিত্তিতে গণতন্ত্র। অবজেক্ট তো বেশ কয়েকটা শব্দ বিশিষ্ট, আর আমরা জানি কয়েকটা শব্দ মিলে যদি একটা অবজেক্ট হয়, কয়েকটা শব্দ মিলে যদি একটা সাবজেক্ট হয়, সেটা একটা ফ্রেজ, আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে গণতন্ত্র, ডেমোক্রেসি। এবার ভিত্তিতে, বেসড অন, কিসের ভিত্তিতে? পূর্ণ ভোটাধিকার। পূর্ণ ভোটাধিকারের পূর্ণর জন্য কি? কমপ্লিট। কমপ্লিট ভোটাধিকার কি? সাফরেজ। কমপ্লিট না লিখে আপনি লিখতে পারেন ইউনিভার্সাল। কেন? কারণ ইউনিভার্সাল বলতে বোঝায় সার্বজনীন, যেটা সবার জন্য। তাই আমি কমপ্লিট না লিখে ইউনিভার্সাল লিখলাম, আর ভোটাধিকারের জন্য লিখলাম সাফরেজ। তাহলে এটা হচ্ছে আমার বাক্যের অবজেক্ট। পেসিভ করব কিন্তু আমি অবজেক্ট নিলাম, এবার আমার পেসিভ ভয়েসের জন্য বি ভার্ব লাগবে একটা, যেহেতু পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার, তাহলে আমি লিখলাম ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। উন্মোচিত করা মানে কি? আনভেইল করা, তাই না? তাহলে আমি লিখব আনভেইলড। আনভেইলড, উন্মোচিত করা হয়েছিল। ব্যাস, আপনার বাক্যের প্রিন্সিপাল ক্লোজ লেখা শেষ। যেটা বাক্যের মেইন মেসেজ দেয় সেটাই প্রিন্সিপাল ক্লোজ, এটা লেখা শেষ। ডেমোক্রেসি বেসড অন ইউনিভার্সাল সাফরেজ ওয়াজ আনভেইলড। এখন আমি বাকি অংশটুকু লিখব। কোথায় উন্মোচিত করা হয়েছিল? নিউজিল্যান্ডে। তার মানে একটা প্লেস, স্থান। আর কখন? 1893 সালে, এটা হচ্ছে টাইম। আপনি চাইলে এখানে নিউজিল্যান্ড আর এখানে 1893 লিখতে পারেন। লিখি, তাহলে প্রথম কথায় বলছে নিউজিল্যান্ডে, তাহলে আমি লিখলাম ইন নিউজিল্যান্ড। আচ্ছা, 1893 সালে, ইন 1893 হয়েছে। কিন্তু তবে একটা জিনিস ভাবেন, আমি যদি এই সময়টাকে এখানে না বসিয়ে এটাকে কেটে দিয়ে যদি আমি সামনে বসাই, আরো ভালো শোনায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার মাথায় কেন এটা আসলো? যখন একটা বাক্য টাইম দিয়ে শুরু হবে, আপনিও টাইমটা দিয়ে শুরু করেন না, সুন্দর হয় তাতে। আচ্ছা, তার মানে ওখানে লিখলেও চলবে। In 1893, democracy based on universal suffrage was unveiled in New Zealand. সব লেখা শেষ, একটা ওয়ার্ড বাকি, সেটা হলো প্রথম। প্রথমবারের মতো। তাহলে আপনি চাইলে এখানে লিখতে পারেন, শেষে লিখতে পারেন ফর দ্য ফার্স্ট টাইম। ফর দ্য ফার্স্ট টাইম মানে কি? প্রথমবারের মতো। ফর দ্য ফার্স্ট টাইম লিখতেই পারেন। আবার আপনি এত প্যারা না লিখে আপনি সহজ করে লিখতে পারেন ফার্স্টলি। এই জায়গায় ঢুকাই দেন, অ্যাডভার্বকে ভার্বের পূর্বেই রাখেন, ভালো হয়। এইখানে আপনি লিখে দেন ফার্স্টলি। বাক্যটা কি হলো? ইন 1893 ডেমোক্রেসি বেসড অন ইউনিভার্সাল সাফরেজ ওয়াজ ফার্স্টলি আনভেইলড ইন নিউজিল্যান্ড। অনুবাদ শেখার জন্য যে টুলস গুলো লাগে সেগুলো আজকে পরিপূর্ণ আইডিয়া আমি দিব। তার আগে আপনাদেরকে জাস্ট আমি একটু থিম বোঝাচ্ছি, ধৈর্য নিয়ে আমার কথা আগে শুনবেন। এটা হলো লাস্ট সেন্টেন্স। এখানে কি বলা আছে? বিশ্ব রাজনীতির জন্য 2026 সালকে গণতান্ত্রিক স্থিতিস্থাপকতার বছর হিসেবে দেখা হচ্ছে। ওকে, আগে ভার্ব খুঁজি আমরা। ভার্ব কোনটা? দেখা হচ্ছে, এটা ভার্ব। ওকে, তাকে দেখা হচ্ছে 2026 সালকে, তার মানে এটা বাক্যের অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা অবজেক্ট। অবজেক্ট পাইছি না? এবার সাবজেক্ট খুঁজবো। কে দেখতেছে? 2026 সালকে যে গণতান্ত্রিক স্থিতিস্থাপকতার বছর হিসেবে দেখতেছে, কে দেখতেছে? Is there any answer? There is no answer. That means there is no subject in the sentence. As there is no subject in the sentence, that is passive voice. সাবজেক্ট নেই মানে এটা প্যাসিভ ভয়েস। কোনো সমস্যা নেই। তাহলে বাকিগুলো কি? ওগুলো নিয়ে আমরা পরে গবেষণা করবো। আমরা আগে মূল অংশটুকু নেই। প্যাসিভ করতে গেলে আগে অবজেক্ট লাগবে, তাই না? আচ্ছা,
অবজেক্ট কে 2026, তাহলে আমি লিখলাম যে 2026, এটাই অবজেক্ট। সালের জন্য আর ইয়ার লেখা জরুরি না। এবার অবজেক্ট প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পর একটা বি ভার্ব লাগে টেন্স অনুযায়ী। দেখা হচ্ছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে গেলে ইজ বিং, অ্যাম বিং, আর বিং লাগে। তো আমি দিলাম ইজ বিং। এবার দেখার ইংলিশ কি? সি, তাই তো? সি না লিখে ভিউ লিখেন, অবজার্ভ লিখেন। তো আমি দিলাম ইজ বিং ভিউড, দেখা হচ্ছে। আমার প্রিন্সিপাল ক্লোজ লেখা শেষ। এইবার আমি কি করব? এবার বাদ বাকি যে অংশটুকু থাকে ওইটার নাম কি এটা আমার না জানলেও চলবে, আমি ওটাকে পেছন দিক থেকে অনুবাদ করে দেব। পেছনের পার্টটা কি বলেন? হিসেবে। হিসেবের ইংলিশ কি? অ্যাজ। তো আমি দিলাম অ্যাজ, হিসেবে। কি হিসেবে? বছর, দা ইয়ার, বছর। এবার স্থিতি স্থাপকতার র, র এর জন্য কি? অফ। গণতান্ত্রিকের ইংলিশ কি? ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্থিতি স্থাপকের জন্য আমরা লিখতে পারি রেজিলিয়েন্স। ব্যাস, অতিরিক্ত অংশটুকু আমরা পেছন থেকে লিখলাম। হিসেবের জন্য অ্যাজ, বছরের জন্য দ্য ইয়ার, রয়ের জন্য অফ, গণতান্ত্রিক এটার জন্য ডেমোক্রেটিক রেজিলিয়েন্স। আরো একটা অতিরিক্ত অংশ বাকি আছে, সেটা কি? বিশ্ব রাজনীতির জন্য। এটাকে সামনেই বসাই দেই, একটা অংশ পেছনে আছে, এটা সামনে বসুক, তাহলে ব্যালেন্স হয়। তাহলে আমি এটা তো অতিরিক্ত অংশ মানে আপনাকে পেছন থেকে অনুবাদ করতে হবে। তাহলে জন্যর ইংলিশ কি? ফর, জন্য। এবার বিশ্ব রাজনীতি, তাহলে আমি লিখবো দা গ্লোবাল বা ওয়ার্ল্ড পলিটিক্স, কমা চিহ্ন দিলাম। For the world politics, 2026 is being viewed as the year of democratic resilience. বুঝলেন? আসলে এই বাক্য কয়টা অনুবাদ করার উদ্দেশ্য আছে আমার একটা। উদ্দেশ্যটা হলো আপনাদেরকে একটা ধারণা দেয়া যে অনুবাদ করতে গেলে কি কি লাগে। এবার সেটা আমি পরিপূর্ণভাবে বলবো যে অনুবাদ করতে গেলে আসলে কি কি লাগে। চলেন আমরা দেখে আসি কি কি লাগে। আসলে আপনার লাগবে প্রধানত তিনটা জিনিস। নাম্বার 1, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। মানে আপনার কোনটা কমন নাউন কোনটা কালেকটিভ নাউন এইসব না জানলেও এখানে চলবে। আপনাকে এখানে জানতে হবে গ্রামারটা আপনি কিভাবে প্রয়োগ করবেন। আমি দেখাবো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। 2 নম্বরে আমার কি লাগবে? প্রয়োজনীয়, নেসেসারি ভোকাবুলারি, ওয়ার্ড বা লেক্সিকনস আপনার জানতে হবে, সেটা আমি দেখাবো। নাম্বার 3 কি লাগবে? আপনার কিছু রাইটিং স্ট্র্যাটেজিস শিখতে হবে বা সেন্টেন্স মেকিং কিছু স্ট্র্যাটেজিস আপনাকে শিখতে হবে। এই তিনটা দিয়ে আপনি অনুবাদ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন এই জগতে ঢুকতে পারেন। এখন অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বলতে কি কি বোঝায় আমি তার একটা ভাগ করে বলি। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বলতে আপনাকে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে যেগুলো শিখতেই হবে কি কি? প্রথমত নাম্বার 1 আপনাকে শিখতে হবে পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ স্পিচ বলি নাই, পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন অংশ। মানে আপনি যেন একটা সেন্টেন্স দেখে বলতে পারেন কোনটা বাক্যের সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি, কোনটা অ্যাডভার্ব আর কোনটা অ্যাডভার্বিয়ালস, কোনটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়, অ্যাডভার্ব অফ প্লেস কোনটা, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন কোনটা, এটা যেন আপনি সেন্টেন্স দেখে দেখে বুঝতে পারেন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট পার্টস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের বিভিন্ন অংশের সাথে পরিচিত হতে হবে। এটা হলো প্রথম কাজ। আচ্ছা, 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজ হলো আপনাকে ইউজ অফ টেন্স, টেন্সের ব্যবহার জানতে হবে। টেন্স 12 প্রকার, এগুলো মুখস্থ করে লাভ নেই। টেন্সের ব্যবহার আপনি কিভাবে জানবেন? একটা বাংলা বাক্য দেখে যেন আপনি বলতে পারেন সেটা কোন টেন্স। তারপর সেই বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েসে যেন ইংলিশে অনুবাদ করতে পারেন, আবার প্যাসিভ ভয়েসেও যেন অনুবাদ করতে পারেন। বুঝেন নাই? আমি বললাম সে গান গাইতেছে, গান গাইতেছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা অ্যাক্টিভ ভয়েস। এখন যদি বলি একটা চেয়ার তৈরি করা হচ্ছে,
হ্যাঁ তৈরি করা হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস, কিন্তু এটা পেসিভ ভয়েস, কারণ চেয়ার একা একা তৈরি হয় না। তাহলে একটা চেয়ার তৈরি করা হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পেসিভ ভয়েস। তার মানে আপনাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ ভয়েস কিভাবে লিখতে হয়। সো টেন্স এর পূর্ণাঙ্গ ব্যবহার জানতে হবে। ওকে, আর কি জানতে হবে? আপনাকে জানতে হবে মডালের ব্যবহার, ইউজ অফ মডালস, মডাল ভার্বের ব্যবহার। শুধু ক্যান মানে পারা এতটুকু জানলে যে চলবে না, ক্যানের আরো ব্যবহার আছে। মে এর পাস্ট ফর্ম মাইট এতটুকু জানলে চলবে না, জানতে হবে মাইট একটা স্বতন্ত্র মডাল যা দ্বারা ক্ষীণ সম্ভাবনা বোঝায়। এভাবে প্রতিটা মডালের ব্যবহার আপনাকে জানতেই হবে। আর কি জানতে হবে? আপনাকে জানতে হবে কন্ডিশনালসের প্রয়োগ। জি, প্রিলিমিনারি পরীক্ষার জন্য হয়তোবা আপনারা শুধু পড়েন কন্ডিশনাল 4 ধরনের, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড আর থার্ড, এইটুকু দিয়ে কোনো কাজই আসবে না। আপনাকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার সক্ষমতা রাখতে হবে। আপনি যেন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিজে বানায় লিখতে পারেন, থার্ড কন্ডিশন দিয়ে যেন আপনি সেন্টেন্স লিখতে পারেন, সেটা আপনাকে জানতে হবে। এই জন্য বলছি ইউ হ্যাভ টু নো দ্য অ্যাপ্লাইড মেথড অফ ইংলিশ গ্রামার। আর কি জানতে হবে? আপনাকে পেসিভ ভয়েস সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। আর কি জানতে হবে? সবই তো জানতে হবে। আর যেটা জরুরি সেটা হলো প্রেপোজিশনের ব্যবহারটা খুব ভালো করে জানতে হবে, ইউজ অফ প্রেপোজিশন। তাহলে আর কি কিছু লাগবে না? ইংলিশ গ্রামারে সব কিছুই লাগে, সব লাগে, কিন্তু ইনিশিয়ালি যেগুলো ছাড়া আপনার একদম চলবেই না, আমি তার তালিকা লিখছি। 6টা বিষয় আপনাকে জানতে হবে। এই 6টা বিষয় জানার পর, এটা জানার পর আপনাকে শিখতে হবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস। মানে আপনি যেন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ইংলিশে লিখতে পারেন। আপনি যেন অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স নিজে লিখতে পারেন। এটা আপনাকে জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স। মানে আপনি যেন একটা ছোট বাক্যের মধ্যে সীমাবদ্ধ না থাকেন, আপনি যেন চাইলে আমি যেভাবে দেখালাম সেভাবে যেন বড় বড় বাক্য ইংলিশে লিখতে পারেন। তারপর আপনাকে জানতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে প্যাসেজ ট্রান্সলেশন। প্যাসেজ ট্রান্সলেশন সমস্যাটা কোথায় জানেন? বলবো, সমস্যাটা হলো কিছু কিছু স্টুডেন্ট আছে, তারা অতি মাত্রায় বুদ্ধিমান, অতি চালাক। অতি চালাকের কি যেন বলে না, গলায় দড়ি, কথা সত্য। অতি বুদ্ধিমানরা ভাববে অনুবাদ শেখার জন্য এত কিছু করব। আরে বেটা, অনুবাদ শেখার জন্য তুমি এতটুকু করবা না ভাই, তোমাকে এগুলো শিখতে হবে 200 নম্বরের মধ্যে 170 নাম্বারকে স্বীকার করার জন্য। জি, এসে লিখতে গেলে এগুলো জানতে হবে, সামারি লিখতে গেলে জানতে হবে, লেটার টু এডিটর লিখতে গেলে জানতে হবে। মানে ভাই পুরো ফ্রি হ্যান্ড রাইটিংটার জন্য তোমাকে এগুলো শিখতে হবে। কিন্তু অতি বুদ্ধিমানরা মনে করে কি ট্রান্সলেশনের জন্য এত কিছু শিখবো, এই সময় নষ্ট। ওরা তো বোঝানোর সক্ষমতা আমার নাই, এই জন্য ওরা ফেল করে, দপাদপ ফেল করে। প্রিলি পাস করে একদম একাকার করে ফেলে, রিটার্নিংয়ে ধাপ করে ফেল করে। কেন? ইংলিশের জন্য ফেল করে। কারণ এই যেগুলো কারণ। তো আমার এই কোর্সে আমি এগুলো আগে শেখাবো, এগুলো শেখানোর পর আমি প্যাসেজ ট্রান্সলেশনে যাব, সেটা বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা দুটোই। তারপর আমাদের খেলা শুরু হবে। এরপরে আমাদের খেলা শুরু হবে কোন লেভেলে? হ্যাঁ, খেলা চলবে সেই লেভেলে। কোন লেভেলে? এরপরে আমরা যাব আমাদের রিডিং স্ট্র্যাটেজি নিয়ে। আমরা রিডিং পার্টে যাব। আমরা শিখব কিভাবে একটা প্যাসেজ পড়ে, অল্প সময়ের মধ্যে পড়ে তার সামারি লেখা যায় 4 বাক্যে। অল্প সময়ের মধ্যে পড়েই থিমেটিক কোশ্চেন্সকে প্যারাফ্রেজিং করে উত্তর করা যায়। আমরা এটা শিখব। তারপর আমরা শিখব আমাদের সেই 20 মার্কস লেটার টু এডিটর, সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে হয়, সেটা আমরা শিখব, সঠিক ফরম্যাটটা। দেন আমরা শিখব এসে রাইটিং। এই রিডিং পার্টের মধ্যেই থিমেটিক কোশ্চেন্স এবং সামারি দুটাই থাকবে। এরপর আমরা শিখবো এসে রাইটিং। জি, আর সব শেষে গিয়ে আপনাদেরকে আমি সেই গ্রামার পার্টের 30 মার্কস শেখাবো। এটা সবাই আগে পড়ায়, আমি শেষে পড়াবো।
আমি জানি এই ঘোড়ার ডিমে কিছুই নাই। এখানে আপনার 2টা ক্লাস দিলে আপনি সুন্দর বুঝবেন। তার আগে আমি আপনাকে এসে শেখাবো। আপনি যদি এসে শেখেন পরীক্ষার 2 দিন আগে, ভাই আপনি কিভাবে শিখবেন? আমরা আগে ফ্রি হ্যান্ড রাইটিংটা দখলে আনবো, তারপর যখন আমি আপনাকে এসে শিট দিব, আমার নিজের হাতে লেখা শিট, বাংলা অনুবাদ সহ, তখন আপনার ভাল লাগবে, পড়ে আরাম পাবেন। কারণ আপনার তো নিজের সেন্টেন্স মেক করার ক্ষমতা হয়ে গেছে। আপনি শুধু এসেটা একবার রিভিশন দিবেন, তারপর নিজের মতো করে বানাই লিখবেন। এটা হচ্ছে আমার কোর্স প্ল্যান। পরীক্ষার জন্য সম্ভাব্য যেগুলো গুরুত্বপূর্ণ এসে সবই দিব, তবে নিশ্চিত থাকেন, এটাও নিশ্চিত থাকেন, এসে আপনি কমন নাও পেতে পারেন, যার প্রমাণ গত বিসিএস। কজন বলতে পারবে এসে কমন পেয়েছে? ডিরেক্টলি এসে কমন পাওয়া এখন খুব কঠিন। আর আমিও চাই ডিরেক্টলি এসে যেন ছেলেমেয়েরা কমন না পায়। ভাই কেন তোমার কমন পাইতে হবে? তুমি এখন ক্লাস 9-এ পড়ো। তোমার কাজ হলো সারাদিন বাংলা ইংলিশ পত্রিকার মধ্যে বুঁদ হয়ে থাকা। তুমি পুরো ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে জানবা, বিশ্ব ইতিহাস তুমি জানবা, বিকজ ইউ আর গোয়িং টু বি আ বিসিএস ক্যাডার অফিসার। তোমার তো জানতে হবে এগুলো। আর তুমি আমার ফ্রি হ্যান্ড রাইটিং শিখবা, বানাই লিখবা, ডেটা কোটেশন তোমার খাতায় নোট করা থাকবে। তুমি শুধু সাধারণ লেখার মধ্যে ডেটা ঢুকাই দিবা, সেটা অসাধারণ হয়ে যাবে। লাগবে ফ্রি হ্যান্ড রাইটিং। তবুও সম্ভাব্য গুরুত্বপূর্ণ 20টা এসে তো আমি দিবই, আমার নিজের হাতে লেখা, এবং সেগুলোর বাংলা মিনিংও থাকবে। সবশেষে আমরা গ্রামার পার্ট 30 মার্কসের প্রিপারেশন নিয়ে তারপর বাই বাই। এটা হচ্ছে আমার কোর্স প্ল্যান। এখন আপনারা জানেন অল্প কয়েকদিন পরেই রিটেন পরীক্ষা। এই সময়ের মধ্যে আমি কিভাবে এগুলো শেখাবো? চ্যালেঞ্জ না? চ্যালেঞ্জ। আমার কি দোষ? উচিত রিটেন প্রিপারেশন নেওয়া উচিত যখন আপনি প্রিলি প্রিপারেশন নেন তখনই। কয়জন নেয়? নেয় না, বুদ্ধিমান নিবে না। প্রিলি পরীক্ষা দেওয়ার পর, টেকার পর, তাও আবার রেজাল্টের জন্য অপেক্ষা করবে আগে। টেকার পর তাড়াহুড়া করে 2 মাসিক ইংলিশ পড়বে, নাকি ম্যাথ পড়বে, নাকি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কি পড়বে আর কি না পড়বে দিশা পায় না। প্রকৃত অর্থে যারা ক্যাডার হয় তারা রিটেন প্রিপারেশন আগে থেকেই নেয়। সো আপনাকে এটা মানতে হবে। এই 2 মাসের মধ্যে আপনি কি করবেন সেটা আপনার বিষয়, আমার তো দায়িত্ব আছে। আমি চাইলেও আপনাকে এই সময়ের মধ্যে 50টা ক্লাস দিতে পারবো না। আমার দেওয়ার ইচ্ছা আছে, বাট আমি দিতে পারবো না, আপনি করতে পারবেন না, সময় পাবেন না। এই জন্য এই যে বেসিক ডেভেলপমেন্টের জন্য যে ক্লাসগুলো, এই যে 1 থেকে 6 পর্যন্ত, এই কয়টা আমি আপনাকে রেকর্ড লেকচার দিব। লাইভ দিব না কেন জানেন? কারণ অনেক বিসিএস লিখিত পরীক্ষার্থী যাদের এই বেসিকটা জানা আছে, সুতরাং তাদেরকে যদি আমি লাইভ ক্লাসের জন্য বসায় রাখি, তাদের জন্য একটা সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু না। আপনার যদি বেসিকের দুর্বলতা থাকে আপনি নিজে করে নেন। আমি সরাসরি অ্যাডভান্স লেকচারে চলে যাব। আমি সরাসরি চলে যাব বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের উপর ক্লাস নিব, এরপর লং সেন্টেন্স তৈরি করা শেখাবো, ট্রান্সলেশন শেখাবো, রিডিং স্কিল বৃদ্ধি করার জন্য সামারি আর থিমেটিক কোশ্চেন প্র্যাকটিস করাবো, তারপর লেটার টু এডিটর, তারপর এসে রাইটিং, এরপর গ্রামার পার্ট। এবং এটাই হওয়া উচিত। এইটুকু আমি ভালোবেসে আপনাকে দিব। কেউ দিবে না এই সময়ের মধ্যে, কেউ দিবে না, সরাসরি এটা বুঝাবে। এখন আপনার জন্য চ্যালেঞ্জ কি জানেন? আপনার যদি বেসিক দুর্বলতা থাকে, আপনার জন্য 2টা চ্যালেঞ্জ। একটা হলো এটা তো আপনাকে ক্লাস করতে হবে নিয়মিত, সপ্তাহে 3 দিন করে, পাশাপাশি আপনাকে এই কয়টা রেকর্ড ক্লাস এর মধ্যেই করে নিতে হবে। যেমন যারা 51তম বিসিএস পরীক্ষার্থী, আপনি ওদেরকে বলেন না যে ভাই তুমি এখন রিটেনে ভর্তি হও, একটাও ভর্তি হবে না। আমি যদি বলি যে আমি এখন 51তম বিসিএস পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটা রিটেন ইংলিশ কোর্স করব, ভর্তি হও তোমরা, এগুলো একটাও ভর্তি হবে না। কারণ কি? অতি বুদ্ধিমান। তোর ভাববে দূর, এখনো 51 বিসিএস প্রিলি দিলাম না, এখনই রিটেন ভর্তি হব। ওদের অবস্থা হবে আপনাদের মতোই। প্রিলি পরীক্ষা দিবে, 2 মাসের মধ্যে দৌড়াদৌড়ি করবে, বাংলা নাকি ইংলিশ, ম্যাথ নাকি জিকে, কোন দিকে যাই আর কোন দিকে না যাই। এদের মধ্যে কিছু আছে বুদ্ধিমান, ওরা অলরেডি ভর্তি হয়ে গেছে। ওদের কি সুবিধা হবে? যারা 51তম বিসিএস এর জন্য আমার কাছে ভর্তি হয়েছে, সুবিধা কি? এদের সুবিধাটা হলো ওরা 50 বিসিএস এর সাথে একবার ক্লাস করবে, করলে ওদের কি সিলেবাসটা 50% দখলে আসবে। আবার 51 বিসিএস এর সাথে ওরা আরেকবার কোর্সটা করবে। দ্যাট মিনস যারা 51-র জন্য আমার এখানে ভর্তি হবে তাদেরকে আমি কোর্সটা করার সুযোগ দেবো কয়বার? 2 বার। 2 বারে তার 100% এর মধ্যে অ্যাটলিস্ট, আমি 100 বলবো না, 80% তার কাভার হয়ে যাবে। যাই হোক, যারা 50 বিসিএস তাদেরকে 51-র গল্প শুনিয়ে লাভ নাই। আপনাদের জন্য কোর্স প্ল্যান কি আমি বলে দিলাম। তাহলে আজকে থেকে আমাদের মিশন কি? আজ আমার প্রথম ক্লাস। আজকে আমার মিশন হচ্ছে আমরা আজ রাতেই আপনাদেরকে এই 6টা ক্লাস আপলোড করে দিব। আজ রাতেই করে দেব ইনশাল্লাহ আপনাদের গ্রুপে। আপনাদের কাজ হলো ক্লাসগুলো করা। আল্লাহর ওয়াস্তে দয়া করে অনুরোধ থাকলো
একটু হাতে লিখেন, খাতায়, হ্যাঁ খাতায় লিখবেন একটু। আমি এই 6টা ক্লাসের একটারও পিডিএফ দিব না। কেন জানেন? আপনাকে ভালোবাসি। ইয়াস, আপনাকে ভালোবাসি এই জন্য দিব না ভাই। এগুলোর পিডিএফ দিলে আমি জানি আপনি পড়বেনই না, হুদাই পিডিএফ দেখবেন। মাঝে মাঝে দেখেন না বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে লেখা থাকে অমুক স্যারের পিডিএফ আছে 50 টাকায়। এরকম 1000 পিডিএফ কিনলেও আপনি ইংলিশ শিখবেন না, লিখিত গ্যারান্টি দিচ্ছে এম রুবেল রানা। লিখে রাখেন, মনে রাখবেন যা লিখবেন খাতায় তা থাকবে মাথায়, খাতায় লিখবেন না মাথায় থাকবে না, নিশ্চিত থাকেন। তাহলে এই 6টা লেকচার আপনার কাজ হলো ভাই কষ্ট করে একটু শুনবেন, হেডফোন কানে দিয়ে দেখবেন আর খাতায় লিখবেন। আর এই যে এখানে আমি পিডিএফ দিব, যেমন এসে আমাকে পিডিএফ দিতে হবে, ভোকাবুলারি পিডিএফ দিতে হবে, রিডিং কম্প্রিহেনশন তো পিডিএফ দিতেই হবে। এগুলো আমি জানি যে কোথায় কোথায় পিডিএফ লাগবে, কোনটা আপনার সময় নষ্ট করবে, এটা আমি বুঝি। তাহলে আজকের ক্লাসে শুধু আমাদের উদ্দেশ্যই ছিল আমরা আসলে কি কি পড়বো, কিভাবে পড়বো, এই কোর্স প্ল্যানটা আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া। তাহলে এই 6টা লেকচার দেখার দায়িত্ব আপনাদের। আর নেক্সট ক্লাস হচ্ছে আমার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করা। আমি আপনাদেরকে প্ল্যান করেছি প্রতি ক্লাসেই কিছু না কিছু ভোকাবুলারি দিব, শেখাবো। আমি জানি আপনারা এখন এখানে অতিমাত্রায় আলোর কারণে দেখতে পাচ্ছেন না, কিন্তু পিডিএফটা জাস্ট নিয়ে আসছি আমি। এখানে হয়তো একটু চেষ্টা করলে দেখবেন লেখা আছে রাইটিং কলোকেশনস অন গভর্নমেন্ট অন অ্যান্ড পলিটিক্স। আজকে আমরা যে অনুবাদটা প্র্যাকটিস করলাম কি নিয়ে যেন, গণতন্ত্র নিয়ে, রাজনীতি নিয়ে। তো এরকম সরকার কিংবা রাজনীতি কিংবা গণতন্ত্র নিয়ে যদি আপনি কোনো এসে লিখতে যান অর এনি পিস অফ রাইটিং, যে ওয়ার্ডগুলো আপনার র্যান্ডমলি প্রয়োজন হবে সেগুলো আপনাকে আগে থেকে শিখতে হবে। এটাকে বলা হয় টপিক বেসড ভোকাবুলারি। আপনাদেরকে এরকম টপিক বেসড অনেকগুলো ভোকাবুলারি এই কোর্সে আমি দিব। আমি জানি অনেকে শিখতে পারবেন না, আবার এটাও জানি অনেকেই শিখে নেবেন। যেমন ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র, রিপাবলিক প্রজাতন্ত্র, মনার্কি রাজতন্ত্র, তারপর ডিক্টেটরশিপ একনায়কতন্ত্র, কনস্টিটিউশন সংবিধান, পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল, ইলেকশনস নির্বাচন, ক্যাম্পেইন প্রচারণা, সিভিক ডিউটি নাগরিক কর্তব্য, সিভিল রাইটস নাগরিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা, হিউম্যান রাইটস মানবাধিকার, রুল অফ ল আইনের শাসন, ক্যাবিনেট মন্ত্রিসভা, তারপর লেজিসলেশন আইন প্রণয়ন। এরকম গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ডেমোক্রেসি নিয়ে লিখতে গেলে যে ওয়ার্ডগুলো আপনার র্যান্ডমলি প্রয়োজন হবে তার এখানে তালিকা। এখানে 100 ওয়ার্ডস আছে, আমি জাস্ট একটু নমুনা আপনাকে বুঝাইলাম, এটা আপনারা শিখে ফেলবেন। আমি জানি ভোকাবুলারি পড়লে মনে থাকে না, পাশাপাশি আপনাকে আমি জানাই রাখি যে কয়টা মনে থাকবে ওইটাই লাভ, শিখবেন। আর যদি আপনি না শেখেন কিছুই তো থাকবে না ভান্ডারে। আপনি 100 ওয়ার্ড শিখছেন, 10টা তো মনে থাকবে, আর আপনি একটাও শেখেন মনে থাকবে বই থেকে। তাহলে আজকের প্রথম ক্লাসে আমার দায়িত্ব ছিল আপনাদেরকে কোর্স প্ল্যানটা সুন্দর করে বুঝিয়ে দেয়া, আমরা কি কি করব সেটা বুঝিয়ে দেয়া। আপনারা যারা আমার আজকের এই 50তম বিসিএস লিখিত ইংরেজি প্রস্তুতির কোর্সের প্রথম ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোর্স প্ল্যান আপনাদের ভালো লাগছে কিনা। শুধু ইয়েস নো না, একটু গঠনমূলক আলোচনা সমালোচনা চাইলে করতে পারেন। কোর্স প্ল্যান ভালো লাগছে কিনা এটা আমি জানতে চাই। আর যারা এখনো ভর্তি হন নাই তারা চাইলেই আজকালকের মধ্যে ভর্তি হয়ে যান, হাতে সময় কিন্তু খুবই অল্প। যারা 50 বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হতে পারেননি ধরে নেন আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি 50 লিখিত পরীক্ষার্থী, এটা মনে করি প্রিপারেশন নেন, তাহলে 51 প্রিলিতে টেকার পর আপনার জন্য চাপ কমবে ইনশাল্লাহ। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ কিভাবে করবো, তাই তো? যোগাযোগ করার জন্য আমাদেরকে কমেন্টে যোগাযোগ করলে আমরা কখনো রিপ্লাই দেই না। আমরা মনে করি যারা লিখিত পরীক্ষার্থী তাদের একটা ফোন কল করার মতো ফোনে টাকা থাকে, না থাকলে বন্ধুর ফোন দিয়ে কল দিবে। নাম্বারটা হলো, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে ফোন করে যদি প্রয়োজন থাকে ফোন করে জেনে নেবেন। সেটা হলো 01605299524। আমরা কমেন্টের সস্তা রিপ্লাই দেই না, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ফোন করতে পারেন, ডিটেলস জেনে ভর্তি হবেন।